মিয়ানমার সীমান্তে আপনারা যে এটা এই মুহূর্তে দেখছেন যে তারা ধীরে ধীরে বাংলাদেশ সীমান্তের দিকে আগানোর চেষ্টা করছে। মিয়ানমার সীমান্তে বিগত সময়ের যে ইতিহাস, সেই ইতিহাস হলো যে বাংলাদেশ যখনই এই মিয়ানমার সীমান্তে অস্থিরতা মনে করছে, তখনই তাদের যে বর্ডার গার্ড বাহিনী ছিল সেই বাহিনীকে পাঠানোর সাথে সাথেই তাদের আক্রমণের পাল্টা জবাবের সময় মিয়ানমার সেনাবাহিনী কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। আপনারা জানেন বিগত সময়ে মিয়ানমার সীমান্তে দুইবার বড় ধরনের যুদ্ধ হয়েছে। মিয়ানমার কখনোই বাংলাদেশের সাথে পারে নাই। আমরা এখনও বিশ্বাস করি মিয়ানমার কখনো বাংলাদেশের সাথে পারবে না, কারণ তারা যখনই জবরদখল করতে আসে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাহিনী যৌথ আক্রমণ করে তাদেরকে পাল্টা জবাব দিতে পারে। আমরা সেটা এখনও বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী, আমাদের বর্ডার গার্ড বাহিনী ঐক্যবদ্ধভাবে তাদেরকে জবাব দিতে পারবে। তবে এখন তাদেরকে উস্কাচ্ছে পরাজিত শক্তি হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। কারণ এখন যদি মিয়ানমার সীমান্ত উত্তপ্ত থাকে তাহলে ভারতের জন্য এই যে মাঝখানে ফেনী নদী যে আছে এবং ফেনীর যে বাংলাদেশের চিকেন নেকটা আছে সেটাকে তারা তাদের যে অবস্থান সেটা পাকাপোক্ত করতে পারবে। আপনারা জানেন এখানে কিন্তু ভারত অলরেডি 900 একরের উপর জমি ক্রয় করেছে। তারা এখানে একটা ইকোনমিক জোন তৈরি করতে চায়। আমরা এটার বিরোধিতা করছি। আমরা এটা বিরোধিতা করার কারণে তারা আমাদেরকে ওই দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছে যে মিয়ানমারকে তারা সহযোগিতা করবে, তাদের ওই জায়গায় একটা অস্থিরতা চলবে, ফাঁক দিয়ে ভারত মাঝখান থেকে এই যে ফেনীর যে মিরসরাইয়ের যে ইকোনমিক জোন সেটাতে তারা ঘাপটি মেরে বসবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ভারত কখনো কোনো রাষ্ট্রকে সুবিধা দেয়নি, কোনো রাষ্ট্রের জন্য উপকারজনক তারা কোনো কাজ করেনি। আপনারা এটা স্পষ্ট জানেন, কারণ ভারতের কোনো বন্ধু নাই, একমাত্র বাংলাদেশ ছিল, তাও আবার হাসিনার বন্ধু। ভারত বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না। তাই ভারত একটি আগ্রাসী রাষ্ট্র, যেখানে ইচ্ছা সেখানে তারা বসে যায়, বসে তাদের মতো করে তারা খেয়ে নেয়। ভারত বাংলাদেশে ইকোনমিক জোনের নামে বিদেশি কোনো রাষ্ট্র যেন বাংলাদেশে ইকোনমিক জোন তৈরি না করতে পারে সেটির একটি বাধা প্রদান করছে। একই সাথে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করবার একটি নীল নকশা আঁকছে। সেটার জন্য ফেনী নদী এবং মিরসরাইয়ের মাঝামাঝি যে অংশটা রয়েছে এই অংশটা তারা যদি বাংলাদেশের এই চিকেন নেকের মাঝখানে বসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এটা আলাদা হয়ে যাবে। সেই পরিকল্পনা মাস্টার প্ল্যান নিয়ে তারা সামনে আগাচ্ছে। এটার জন্য আমি মনে করি আমার দেশের সাধারণ নাগরিকদেরকে সজাগ থাকতে হবে। প্রত্যেক মানুষের একটা ইনকাম সোর্স আছে, তারা প্রত্যেকেই স্টুডেন্ট, পড়াশোনা করছে, ছাত্র মানুষ, তাদের এটা ওপেন করা উচিত। তারা এই গাড়ি কোথা থেকে পাচ্ছে, এত দামি দামি পোশাক, জুতা, জুয়েলারি এরা কোথা থেকে পাচ্ছে, তাদের এগুলো জনসম্মুখে বলা উচিত যে কারা তাদেরকে দিচ্ছে, এগুলো পাচ্ছে কোথা থেকে। এই যে হান্নান মাসুদ, সে একটা দামি গাড়িতে ঘুরছে, আবার সার্গেস, হাসনাত আবদুল্লাহ, আরও অনেকেই তারা দামি গাড়িতে ঘুরছে। এগুলা কোথা থেকে পাচ্ছে, তাদের মুখ থেকেই তারা সেগুলো ওপেন করা উচিত। এগুলো নিয়ে দেশের জনগণ বিভিন্নভাবে সমালোচনা করছে। এগুলো যদি তারা স্পষ্ট না করে তাহলে জনগণের কাছে তারা কালার হয়ে যাবে। জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। যে বিশ্বাস করে তাদের ডাকে সাড়া দিয়ে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, দেশকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে মুক্ত করেছে, সেই বিশ্বাস আর কখনো কাউকে করবে না। এই তরুণদেরকে আর কেউ বিশ্বাস করবে না। তখন তরুণদের প্রতি একটা অভিশাপ হয়ে দাঁড়াবে তাদের এই কর্মকাণ্ড। আমরা বলছি যে আসলে আমরা মনে করি যে তাদের এই স্বচ্ছতার জায়গাগুলো স্পষ্ট প্রকাশ করা উচিত। কিছুদিন আগে বন্যার সময় তারা অসংখ্য অনুদান পেল, সেগুলার কোথায় প্রয়োগ হয়েছে সেগুলো স্পষ্ট করে নাই। তারপরে এই যে জুলাই ফাউন্ডেশন নাকি কি জানি একটা ফাউন্ডেশন আছে, সেটারও একটা হিসেব কালকে দেখলাম সার্ভিস দিচ্ছে, কত টাকা কোথায় ব্যয় হলো সেটা আসলে স্পষ্ট করা উচিত ছিল। শুধুমাত্র বললো যে এত টাকা উঠেছে, এত টাকা ব্যয় হয়েছে আর এত টাকা অবশিষ্ট রয়েছে। আমরা জানতে চাই এগুলো কি কনসার্টে ব্যয় হলো, নাকি এই যে যারা পঙ্গুত্ব বরণ করলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, যারা মারা গেল তাদের ফ্যামিলিদেরকে অনুদান দেওয়া হলো। আমাদের কাছে এমনও খবর আছে কিছু কিছু শহীদ পরিবারদেরকে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে, সেই খামের মধ্যে 5,000 টাকা। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো নাম দিয়ে তাদের কাছে 5,000 টাকা দেওয়া হচ্ছে,
এটা তো স্রেফ তাদের সাথে একটা মানে নাটকের মতো হচ্ছে। আমরা স্পষ্ট জানতে চাই তারা কি করছে, জনগণ জানতে চায়, দেশের মানুষ জানতে চায় যে আসলে তারা কি করছে, সেটা তারা ডিটেলসে প্রকাশ করে। এভাবে ওই টুকটাক একটু একটু করে শুধু এত টাকা উঠেছে আর এত টাকা ব্যয় হয়েছে এই হিসাব দেশের জনগণ জানতে চায় না। কোথায় ব্যয় করা হয়েছে, কিভাবে করা হয়েছে, পূর্ণাঙ্গ হিসাব চাই। এটা যদি না হয় তাহলে তো হাসিনাই তো ভালো ছিল। এখন বলতে হচ্ছে যে হাসিনা এটাও করতো না, ও আরও বড় চোর ছিল। আমি তাদেরকে চোর বলছি না, হাসিনা আরও বড় চোর ছিল, ডাইরেক্ট উঠাই তো উঠাই শেষ, কি আছে, কিছু নেই। তো ওই রকম তো করার দরকার নেই। তোমাদেরকে ভাই বিশ্বাস করে দেশের জনগণ মহব্বত করে তোমাদের নেতৃত্বে আমরাও পর্যন্ত আন্দোলনে নেমেছি। সরকারকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে কোনোভাবেই ভারতকে ইকোনমিকের জোনের ব্যবস্থা করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, এই চুক্তি বাতিল করতে হবে। না হলে তারা এটিকে সুযোগ নিয়ে বাংলাদেশ দখলের একটি পরিকল্পনা করছে। আপনারা জানেন ভারত খুব একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে। ভারত দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে 17 বছর অলরেডি মাঠে ছিলেন। এই 17 বছরের প্ল্যান কোনোভাবে তারা ফ্লপ হতে দিবে না, বাতিল হতে দিবে না। সেই জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাবে। এই যে আপনারা জানেন সচিবালয়ে আগুন লেগেছে, এখানে রয়ের একটা ইন্ধন আছে, রয়ের একটা হাত রয়েছে। এটা অনেক গভীরভাবে দেখা উচিত আমি মনে করছি। কিন্তু বাংলাদেশের সরকার এটাকে গভীরভাবে না দেখে যে হঠকারিতার মতো এই তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে এবং জনগণের সামনে নিয়ে আসছে, এটা খুব এই দেশের জন্য এবং মানুষের জন্য বড় ধরনের একটি হুমকি স্বরূপ হচ্ছে। তাই বলছি কোনোভাবে পরাজিত শক্তি এবং রকে মানে তাদেরকে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই মায়ানমার সীমান্তের যে মানে অস্থিরতা, সেই অস্থিরতা ঠেকাতে হলে এদের দেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে ফ্রিডম দিতে হবে এবং প্রত্যেকটা ছাত্রদেরকে ইন্টার পাস করার পরে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে অন্তত 3 মাসের সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে। এটি যদি আমরা করতে পারি এদের সুরক্ষিত থাকবে। কোনো শক্তি, পার্শ্ববর্তী রাষ্ট্র যেই হোক না কেন, এদেশকে কোনোভাবে পরাজিত করতে পারবে না। এই রিজার্ভ ফোর্স আমাদেরকে রাখতে হবে, আমাদের এই কমান্ডো তৈরি করতে হবে, তাহলে দেশ এবং দেশের মানচিত্র আমরা রক্ষা করতে পারবো।